ছোটবেলায় ঠাকুমার আচার লুকিয়ে রাখার একটা মজার গল্প বলবো। তার আগে বলি ভেনিজুয়েলার গল্প। লাস্ট কয়েকদিন ধরে ভেনিজুয়েলা নিয়ে সারাক্ষণ ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে। বাঙালি খুব চিন্তিত, ব্যথিত, দুঃখিত, কারণ সেখানে যে তেলের ভান্ডার তার উপরে ক্যাপচার করার জন্য মার্কিন হামলা। তা এই সবের মাঝখানে হঠাৎ করে একজন আমায় বললেন, আচ্ছা ভেনিজুয়েলা নিয়ে যে দাদা আপনি এত ভাবছেন, ভেনিজুয়েলার লোক আপনাকে নিয়ে এতটা ভাবে? আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ এভাবে ভাবিনি। সত্যি ভেনিজুয়েলার লোক কি কিউবার লোক কি ভিয়েতনামের লোক, গাজা, প্যালেস্তাইন আর যা যা হোক না কেন, তাদেরকে নিয়ে বাঙালি এত ভাবে, মিটিং মিছিল, রাস্তায় নামছে, কাঁদছে। তো তারা আদৌ যে পৃথিবীতে বাঙালি নামক কোনো একটি জাতির অস্তিত্ব আছে সেটা কি তারা জানে? কেউ কেউ হয়তো জানে, বা জানলেও তারা যে তাদের হয়ে রাস্তায় নামছে, মিটিং করছে, ভাবছে, বিতর্ক করছে, এসব আদৌ জানে না। আসলে বাঙালি চিরকালই সবাইকে নিয়ে ভেবে এসছে, বিশ্বকে আঁকড়ে ধরেছে, মনুষ্যত্ব বা মানবিকতার জয়গান গেয়েছে। কিন্তু উল্টো দিকের আবার দেখুন, যদি সত্যি তাই হয়, এটা মানবিকতারই জয়গান হয়, তাহলে ভিয়েতনাম, কাজাক, কিউবা, ভেনিজুয়েলা, প্যালেস্তাইন, গাজা, এদের মানুষ কি মানবিকতায় বিশ্বাস করে না? পার্সোনালি আমার যেটা মনে হয় যে খবর তো রাখতেই হবে, বিশ্বমানের পৌঁছতে গেলে বিশ্বের সব খবর রাখতে হবে, কিন্তু তাকে নিয়ে বেশি ভাবিত হলেই মুশকিল। সবাইকে নিয়ে যদি আপনি ভাবতে যান, তাহলে নিজেকে নিয়ে ভাবনায় কোথাও ঘাটতি হবে, এবং এখানেও তাই হয়েছে। ওই তেলের ভান্ডার নিয়ে এত চিন্তিত বাঙালি জানেও না যে এই কলকাতা থেকে অদূরে বাংলার মাটিতে সর্বপ্রথম এক বৃহৎ তৈল ভান্ডারের খোঁজ মিলেছে ৩-৪ বছর আগে অশোকনগরে, যার তৈল উত্তোলন শুরুও হয়ে গেছে মাস ২ আগে। এ খবর আপনি জানেন না, নির্ঘাত জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না। এবং এই তেল একেবারে বিশ্বমানের, মানে এর স্পেসিফিক গ্র্যাভিটি, মানে খুব লাইট ক্রুড অয়েল, যার রিফাইন করার কস্ট খুব অল্প, সুতরাং কমার্শিয়াল ভায়াবিলিটি এখান থেকে প্রচুর, মানে প্রচুর লাভজনক এটি। এবং এখনও পর্যন্ত এটাকে নিয়ে রিসার্চ চলছে যে এই তৈল ভাণ্ডারটি কতটা এক্সটেন্ডেড, কত বড় সেটা। তো আপাতত যেটুকু খোঁজ মিলেছে তাতে সামনের ৭০ বছর প্রত্যেক বছর ৭,৫০০ ব্যারেল করে তেল তোলার টার্গেট নিলে ইয়ারলি ২,০০০ কোটি টাকার অ্যাপ্রক্সিমেট ১৯০০ থেকে ২,০০০ কোটি টাকার রাজস্ব বা তৈল সেখান থেকে উৎপাদিত হবে। এই বিপুল অর্থভাণ্ডার কে মালিক জানেন? সেটা সংবিধানে যেটা আছে যে মাটির নিচের জিনিসের মালিক, স্ট্র্যাটেজিক ওনারশিপ হলো কেন্দ্রের, কিন্তু রাজ্যেরও সেখানে একটা থাকে, সেটা হলো কত? ১২% রয়্যালটি। মানে যে ২,০০০ কোটি টাকা প্রত্যেক বছর রোজগার হবে ওই তৈল ভাণ্ডার বা তেল থেকে, তার ১২% মানে ২০০ থেকে ২৫০ কোটিও নয়, যেটা রাজ্যের হাতে থাকবে, আর বাকি ১৭৫০ থেকে প্রায় ১৮০০ কোটি টাকাই যাবে কেন্দ্রের ঘরে। বিস্তর তফাৎ, প্রায় ৫ গুণ ৭ গুণ টাকা বেশি কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে। এটাই হয়। এখন অনেকে বলতে পারেন যে এটাকে এত কেন জোর দিচ্ছেন মশাই? ২০০ কোটি টাকা নিয়ে আপনি আছেন, বাকি ১৮০০ কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে গেছে। মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে আপনি চিন্তিত, তো ১৮০০ কোটি টাকা যেটা গেছে সেটা তো কেন্দ্রেরই টাকা, আর কেন্দ্রের টাকা মানেই তো সেই টাকা ঘুরে রাজ্যের কাছেই আসবে, আমাদের কাছেই, পশ্চিমবঙ্গের কাছেই আসবে। না, ব্যাপারটা এত সহজ না। এটার জন্য আপনাকে ঠাকুমার গল্পে যেতে হবে। তো ঠাকুমা ছোটোবেলায় আচার করতেন, বয়েম ভর্তি করে আচার তিনি লুকিয়ে রাখতেন, আমাদের হাতে দিতেন না, আমাদের সামনে আনতেন না। কারণ আমাদের সামনে আনলেই সেই আচার ২-৭ দিনের মধ্যেই একেবারে হরিল্লুট হয়ে আমরা খেয়ে ফেলবো। উনি গোপনে যেটা করতেন, সারা বছর ধরে মাঝে মাঝে উনি বার করতেন। তিনি আচার খেতে ভালোবাসতেন, নিজে উনি যত না খেতেন তার থেকে বেশি আমাদেরকেই বিলোতেন, কিন্তু সারা বছর ধরে আমরা আচারটা খেতে পারতাম। ওই ২-৪ দিনের মধ্যেই সব কিছু নিয়ে ফিনিশ। তো এখানেও ঠিক ব্যাপারটা তাই।
কেন্দ্র সরকারের এত দায়িত্ব যে তার হাতে টাকা গেলেই, এক্সট্রা কোনো টাকা গেলেই সেই টাকা ফিরে যে আসবে না বা না আসার সম্ভাবনা যে অতিরিক্ত পরিমাণ বেশি, সেইটা বুঝতে গেলে আপনাকে জয়েন্ট ফ্যামিলির বা একান্নবর্তী পরিবারের একটু গল্পটা বুঝতে হবে। একান্নবর্তী পরিবারে ধরুন আপনারা চার ভাই চার রকম রোজগার করেন না। এক ভাই বেশি করেন, এক ভাই মাঝারি করেন, আর দু ভাই খুব কম করেন। সবাই টাকা রোজগার করে, মানে চার ভাই টাকা রোজগার করে বাবার হাতে দিচ্ছেন। বাবা কিন্তু ঠিক করেছেন যে এক ভাই যে প্রচুর রোজগার করে সে খুব ল্যাভিসলি থাকবে, ব্যাপারটা এরকম নয়। তিনি যা টাকা পাবেন মানে চার ভাইয়ের কাছ থেকে, সেই টাকা উনি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দেবেন বাকি ভাইদের ওপরে। তার মানে যে দু ভাই রোজগার খুব অল্প বা বেকার, তারাও কিন্তু বেশ রসে বসে সেই বড় ভাইয়ের টাকা বা যার রোজগার বেশি তার টাকাতে তারা থাকতে পারবে। এই নিয়মটা, এইটাকেই ট্যাক্স ডিভ্যালুয়েশন বলে। ফিনান্স কমিশন ঠিক এইভাবেই একটি ফর্মুলা আবিষ্কার করেছে, যে ফর্মুলা দিয়ে এই টাকার ডিস্ট্রিবিউশন হয়। কোন টাকার? সেন্ট্রাল গভর্নমেন্টের বা সিএফএলের টাকা। সিএফএলটা কি? এই যে সেন্ট্রালের যেহেতু নিজস্ব কোনো টেরিটরি নেই, আমি খুব সহজে যদি বোঝাই, যে রাজ্য থেকে যে রাজস্বগুলো ওঠে, মানে জিএসটি ওঠে, ইনকাম ট্যাক্স ওঠে, আর যা যা ওঠে, সেইটা আপনারা জানেন যে সেটা কেন্দ্র সরকারের কাছে যায় এবং গিয়ে সিএফএলে জমা পড়ে। সিএফএল হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এইখানে জমা পড়ার পরে কেন্দ্র কি করে, যে রাজ্য বেশি টাকা এনে দিয়েছে তাকেই বেশি দেয় না, তাকে কম দেয়। ঠিক ওই একান্নবর্তী পরিবারের মতন। কারণ যে রাজ্যগুলোর নিজস্ব রেভিনিউ সিস্টেম খুব উইক, তারাই এই সেন্ট্রাল ফান্ড থেকে মানে সিএফএল থেকে টাকাটা বেশি পায়। এটাকে ট্যাক্স ডিভ্যালুয়েশন বলে। তো আমাদের দেশের মধ্যে সব রাজ্যগুলো সমানভাবে ডেভেলপড হয়নি বা রাজস্ব উৎপাদন করতে পারে না। বিমারু নামক যে স্টেটগুলো, মানে যেটা ওনারাই বলেন বিমারু, মানে বিতে বিহার, এমতে রাজস্থান, মধ্যপ্রদেশ, আর আর এ হলো রাজস্থান, বিমারু, এছাড়া ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, এই পাঁচটি রাজ্য উন্নয়নের মাপকাঠিতে একেবারে পেছনের দিকে। মানে সেখানে ম্যাটারনাল মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি রেট বা নারী প্রতি শিশুর জন্মহার মানে টিএফআর, এবং নিজস্ব যে রাজস্ব প্রোডাকশন এবং যে পপুলেশন, এই সব কিছু নিয়ে তারা একেবারে নিচের দিকে থাকার কারণে ওই যেরকম বললাম যে ফিনান্স কমিশনের ওই ফর্মুলাতে তারা সিএফএলের পুরো টাকাটাই তারা পেয়ে যায়, মানে অনেক টাকাটাই তারা পেয়ে যায়। বাকি রাজ্যগুলো যে টাকা তুলে দেয় সেই পুরো টাকাটাও ফেরত পায় না। বোঝা গেল? তার মানে এটা নিয়ে আপনি জানবেন যে সিদ্ধারামাইয়া বলুন, মানে কর্ণাটকের চিফ মিনিস্টার, বা স্টালিন বলুন, একাধিকবার তারা সোচ্চার হয়েছেন। তারা বলেছেন যে এটা চলতে পারে না। কোনো কোনো রাজ্য এইভাবে বছরের পর বছর তারা তাদের রাজস্ব বাড়াবে না, নিজেদেরকে ডেভেলপ করবে না। আর সিএফএল মানে আমাদের সবার টাকা দিয়ে তৈরি এই সিএফএলের অধিকাংশ টাকা তাদের ডেভেলপমেন্ট স্কিমে খরচা হয়ে যাবে। এটি অন্যায় এবং এটা ডিসক্রিমিনেশন। এটা তারা অনেকেই বারবার এটা বলে থাকেন। শশী থারুর এটা নিয়ে বারবার তিনি বলেছেন। উল্টো দিকে আরেকটা মত আছে যে না, ওরা তো পিছিয়ে পড়া রাজ্য, আমাদের দেশে সবাইকে সমানভাবে চলতে হবে, তাই এই রাজ্যগুলো থেকে উৎপাদনের টাকা এই পাঁচটা রাজ্যকে দিতে হবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এখানে একটা রিভিউ করা দরকার। আনলিমিটেড এটি না করলেই ভালো, কারণ তাহলে কম্পিটিশন মোডে যাবে না। যদি এই রাজ্যগুলো, মানে যে পাঁচটা রাজ্যের কথা বললাম, এরা যদি এইভাবে নিজের রাজস্বকে না বাড়িয়েই ট্যাক্স ডিভ্যালুয়েশনের মধ্যে দিয়ে টাকা পেয়ে যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই সেই উৎসাহ তাদের থাকবে না যে নিজের রাজস্ব আমি বাড়াবো। তো এটাকে রিভাইজ করা দরকার। তো ঠিক এই জায়গাতেই হলো উত্তরটা। এই যে এক্সট্রা টাকা, যে টাকাগুলো, যে রেভিনিউ আপনি ভাবছেন যে ফিরে আসবে রাজ্যের ক্ষেত্রে, এটা আসবে না। এই টাকা সিএফএলে যাবে এবং সিএফএলে যে রাজ্যগুলো উইক, যেরকমটি বললাম যে পাঁচটা স্টেট, তাদের ডেভেলপমেন্ট স্কিমে চলে যাবে। কিন্তু একটা উপায় আছে, ঠিক আছে? এটাকে রিভাইজ করা দরকার কি দরকার না, মানে তাদের নিজস্ব ডেভেলপমেন্ট সিস্টেমটাকে আরও অ্যাগ্রেসিভলি বাড়ানো দরকার কি না, সেটা তো কি বলে স্টালিন বলুন বা সিদ্ধারামাইয়া বলুন বা শশী থারুররা বলুন, তারা তো বলছেন। কিন্তু এর বাইরে আরেকটা উপায় আছে। কীরকম জানেন? খুব সহজ। সেটা হলো এই যে তেলের যে 2000 কোটি টাকা উঠবে প্রত্যেক বছর, ওএনজিসি তুলবে। ওএনজিসির সাথে রাজ্য সরকারকে পার্টনারশিপে চলে যেতে হবে। ঠিক এই মডেলে গুজরাট
গুজরাট স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশন তৈরি করেছে, তারা ওএনজিসির সঙ্গে পার্টনারশিপ করেছে, এবং একইভাবে আসাম গ্যাস কোম্পানি তারাও ওএনজিসির সঙ্গে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপ করলে যেটা হবে যে ওএনজিসি যে লাভ্যাংশটা তুলে নিয়ে যাবে তার একটা স্টেক মানে তার একটা লাভ্যাংশ স্টেট কিন্তু পেতে পারে। মানে ওই 12% যে রয়্যালটি তার ওপরে এই জয়েন্ট ভেঞ্চারের মধ্য দিয়ে, মানে যে কর্পোরেশন একটা তৈরি করতে হবে স্টেটকে, সেই কর্পোরেশন ওএনজিসির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাবে এবং সেই জয়েন্ট ভেঞ্চার হওয়ার জন্য তার লাভ্যাংশ একটা সে পেতে পারে। এর বাইরে আরেকটা রাস্তা আছে, সেটা হলো লজিস্টিকের ওপরে পুরো কন্ট্রোল। কয়লা খনিটা যেহেতু পশ্চিমবঙ্গের টেরিটরিতেই, পশ্চিমবঙ্গের মাটিতেই, সুতরাং লজিস্টিকের ওপরে ফুল কন্ট্রোল নেওয়ার সাংবিধানিক অধিকার এবং সব রকমেরই অধিকার আছে। কীরকম? ধরুন কয়লা উত্তোলন করার জন্য ওএনজিসি থার্ড পার্টিকে দেবে, তো এই থার্ড পার্টির এই কাজটি এখানে স্টেট গভর্নমেন্টকেই থার্ড পার্টি হয়ে যেতে হবে। যে পাওয়ার স্টেট গভর্নমেন্ট এরকম কোনো পাওয়ার কর্পোরেশন তৈরি করবে যে ওই ভেন্ডার হয়ে থার্ড পার্টি হয়ে ওই কাজটি করবে, তার মানে রেভিনিউটা সে নিজের কাছে রাখবে। এছাড়া ট্রান্সপোর্ট, এই এত বড় কর্মকাণ্ডে হিউজ কিন্তু ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে? এই ট্রান্সপোর্টের পুরো ব্যাপারটা ওই রকমভাবেই থার্ড পার্টি, এটা তো ওএনজিসি ট্রান্সপোর্ট নিজে করে না, থার্ড পার্টিকে দেয়। তো এখানে থার্ড পার্টি হিসেবে স্টেট গভর্নমেন্টকে কাজ করতে হবে, এবং যদি স্টেট গভর্নমেন্ট মনে করে সে পাচ্ছে না, তাহলে সে এই কন্ট্রাক্টরটা নিয়ে, মানে টেন্ডারটাকে নিয়ে, সে তার রাজ্যের লোকেদের মধ্যেই, যে কন্ট্রাক্টররা ছোটো ছোটো কন্ট্রাক্টর, তাদের মধ্যেই ট্রান্সপোর্টের টেন্ডারগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলে এই মানিটা কিন্তু স্টেটের মধ্যেই সার্কুলেট হবে। এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সব শেষে বলি, সেটা হলো জবস। এই তেলের খনিকে ঘিরে হিউজ জব তৈরি হবে সামনের 50 বছর 70 বছর ধরে। এই জবটা পুরোটাই, ঠিক আছে, অনেকে বলছেন যেটা গুজরাট করেছে, গুজরাট মডেল, যেটা আসাম করেছে, যে এই জবের মধ্যে সবচেয়ে অধিকার, প্রথম প্রাইমারি যে অধিকার দিতে হবে এই রাজ্যের মানুষদের। এবং এটা খুব ন্যায্যও বটে, কারণ তারা জমি দিয়েছে, তারা সেখানে যে কর্মকাণ্ডে যে পলিউশন হবে, সে পলিউশনের তারা এফেক্টেড হবে। তো জবের ক্ষেত্রে তারা এই জব না পেয়ে বাইরে যাবে আর সেখানে লাঞ্ছিত হবে। আপনারা দেখছেন যে লাস্ট কিছু বছর ধরে, মাস ধরে প্রচুর মানুষজন, পরিযায়ী মানুষজন বাইরে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছেন। তো সেই ক্ষেত্রে এইখানে এত বড় একটা বিপুল কর্মকাণ্ড হবে আর এখানকার মানুষজন এই জবটি পাবে না, এটি খুব অন্যায়। তো এই জায়গাতে ঠিক আসামের মতন এবং গুজরাট মডেলে এইখানে বেশিরভাগ এবং ফার্স্ট প্রায়োরিটি হিসেবে এখানকার মানুষজনকেই এই জবে রিক্রুট করতে হবে। এবং এটাই সত্য, গোটা পৃথিবীর যুগে তাই হয়। এবং এখানে একটা ডিসক্লেমার, আমি বলছি না যে এই জবে শুধুমাত্রই পশ্চিমবঙ্গের মানুষদেরকে নিতে হবে, কারণ এখানে অন্য রাজ্যের মানুষও নিশ্চয়ই কাজ করবেন, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রায়োরিটিটা অবশ্যই এই বাংলার মানুষদেরকে দিতে হবে, এটুকুই বলা।